নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সঙ্গে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাও। আগের ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিস সেট নম্বর 2 দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট নম্বর 3, যেখানে রয়েছে 30টি প্রশ্ন এবং 30টি প্রশ্নের সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে অপশান। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে সেই প্রশ্নগুলি, এবং তোমরা 3 সেকেন্ড সময়ের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কে কত পেয়েছো। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা, দর্শনের একটি শাখা, মনের বিজ্ঞান নাকি আত্মার বিজ্ঞান। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির উত্তর কি হবে। দেখো, আমরা পরীক্ষায় সবসময় সব প্রশ্নের উত্তর জানি না, কিন্তু আমাদেরকে অপশান এলিমিনেট করাও কিন্তু শিখতে হবে। যেমন দেখো, আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছিলাম অ্যারিস্টটলকে, মানে কোন দার্শনিক বা অ্যারিস্টটল বিজ্ঞানকে কিভাবে দেখিয়েছেন। তো অ্যারিস্টটলের বিজ্ঞানকে বলা হয় আত্মার বিজ্ঞান। তো এইটি তো একেবারেই হবে না, কারণ শিক্ষা মনোবিজ্ঞান কখনোই আত্মার বিজ্ঞান নয়। কারণ এখন শিক্ষা মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞান শুধুমাত্র আত্মার মধ্যেই থেমে নেই, বা মনের মধ্যেই থেমে নেই, বা চেতনার মধ্যেই থেমে নেই। এখন মনোবিজ্ঞান কিন্তু সব কিছু ছাড়িয়ে এখন আচরণের বিজ্ঞানে এসে উপস্থিত হয়েছে। তাই অবশ্যই 4র্থ নম্বর অপশানটি তো একেবারেই হবে না। আর মনোবিজ্ঞান আমি তোমাদেরকে এই একটু আগে বললাম যে আগে আত্মার বিজ্ঞান ছিল। একটি উডওয়ার্থের একটি বক্তব্য রয়েছে যেখানে বলা হয় যে ফার্স্ট সাইকোলজি lost its soul, lost its mind, lost its consciousness and some sort of behavior is left। এই উডওয়ার্থের মন্তব্যটি থেকেই আমরা জানতে পারি যে এখন আর মনের বিজ্ঞান বা চেতনার বিজ্ঞানেই মনোবিজ্ঞান থেমে নেই। তাহলে বন্ধুরা, এই অপশানটিও আমাদের বাদ যাবে। আর মনোবিজ্ঞান কখনোই দর্শনের একটি শাখা নয়, তাই 2 নম্বর অপশানটিও আমাদের বাদ যাবে। তাহলে রয়েছে আমাদের কাছে একটিই অপশান, সেটি হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা, অর্থাৎ অপশান এ। শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে আমি তোমাদের বলি যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা, এবং শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগকেই শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়। এখানে ব্যক্তির শিক্ষাকালীন আচরণের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং পূর্বাভাস দেওয়া হয়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। A child is a book. A child is a book which the teacher is to learn from page to page. তোমাদের পরিচিত একটি মন্তব্য, তোমাদেরকে বলতে হবে এই উক্তিটি কার। জন ডিউই, রুসো, পেস্তালাৎসি নাকি অ্যাঙ্গেল। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে রুশো। একেবারে ঠিক বলেছো তোমরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে রুশো, যাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। এবং তোমরা খুব ভালো করেই জানো রুশোর একটি উল্লেখযোগ্য বই আছে যেটি খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটি হলো এমিল। এই বইটির স্রষ্টাও কিন্তু রুশো, EMILE। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করতে থাকবে এক্সট্রা ইনফরমেশনগুলো। তো এই বইটি রুশো লিখেছেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে, আমাদের 3 নম্বর প্রশ্ন। মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের ধর্মীয় প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, নৈতিক প্রক্রিয়া নাকি মানসিক প্রক্রিয়া। বলতে হবে এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। ধর্মীয় প্রক্রিয়া, মনোবিদ্যা কি সত্যি ধর্মীয় প্রক্রিয়া, বা সামাজিক প্রক্রিয়া নাকি নৈতিক প্রক্রিয়া। বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মনোবিজ্ঞান হলো মানসিক প্রক্রিয়া। অবশ্যই মনোবিদ্যা মানুষের মন নিয়ে বা মানুষের আচরণ নিয়ে, মানুষের চেতনা নিয়ে, এইসব নিয়ে আলোচনা করে। তাহলে অবশ্যই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ মনোবিদ্যার বিষয়বস্তু হলো মানসিক প্রক্রিয়া। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4র্থ প্রশ্নে।
তোমরা শুধুমাত্র, আমি তোমাদের বলবো, তোমরা শুধুমাত্র উত্তরটি জেনে নিও না যে এই প্রশ্নের সঠিক উত্তর কী। এরকমভাবে এমসিকিউ মুখস্থ করার সঙ্গে সঙ্গে হয়তো তোমাদের প্রশ্নটা জানা, কিন্তু এর ব্যাখ্যাগুলোও তোমরা কিন্তু অবশ্যই জানবে। শুধুমাত্র কোয়েশ্চেন জানলাম, কোয়েশ্চেনের ব্যাখ্যা জানলাম না, তাহলে কিন্তু জানাটা আমাদের অসম্পূর্ণ রয়ে যাবে। তাই সব সময় কমপ্লিট নলেজ রাখবে। তোমাদেরকে এটাই আমি রিকোয়েস্ট করব, তোমরা নলেজটাকে অবশ্যই কমপ্লিট করবে, ইনকমপ্লিট নলেজ রেখো না তোমরা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্নে। দ্য টিচার টিচেস জন ল্যাটিন, এই উক্তিটি কার? এটি তোমরা প্রত্যেকেই শুনেছো, বলতে হবে তোমাদেরকে এই উক্তিটি কার। সক্রেটিস, অ্যারিস্টটল, জন অ্যাডামস, জন ডিউই। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ঠিকই বলেছ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে জন অ্যাডামস, অর্থাৎ অপশন সি। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে অ্যাডামস বলেছেন দ্য টিচার টিচেস জন ল্যাটিন। এই বাক্যটি থেকে বোঝা যায় যে শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক, শিক্ষা এবং মনোবিজ্ঞান যে ওতপ্রোতভাবে জড়িত সেটা শুধুমাত্র কিন্তু এই উক্তিটি থেকে জানা যায়। তাহলে চলো জেনে নিই এই উক্তিটির যথার্থ মানে। শিক্ষককে যেমন শিক্ষার বিষয়টি জানতে হবে, তেমনি যাকে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীকেও জানতে হবে। শিক্ষার্থীকে জানতে হলে প্রয়োজন মনোবিজ্ঞানের জ্ঞান। শিক্ষার লক্ষ্য স্থির করাই শিক্ষাতত্ত্বের কিন্তু একমাত্র কাজ নয়, এই লক্ষ্যকে বাস্তবায়িত করাও এর অন্যতম উদ্দেশ্য। এ ব্যাপারে মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারলে এই উক্তির যথাযথ ব্যাখ্যা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্নে কি রয়েছে। সমাজমিতি কৌশলের উদ্ভাবককে। সমাজমিতি কৌশলের উদ্ভাবককে তোমাদেরকে বলতে হবে এই কৌশলটির উদ্ভাবককে। ডক্টর হরগোবিন্দ খোরানা, ডক্টর জে.এল. মোরানো, ডক্টর আইভান পাভলভ, নাকি ডক্টর থর্নডাইক। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডক্টর জে.এল. মোরানো, অর্থাৎ অপশন বি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো, দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো ঈশ্বর সম্বন্ধীয় বিদ্যা, আত্মা সম্বন্ধীয় বিদ্যা, দেহ সম্বন্ধীয় বিদ্যা, পরিবেশ সম্বন্ধীয় বিদ্যা। বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মনোবিদ্যা হলো আত্মা সম্বন্ধীয় বিদ্যা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম কি? ক্রীড়া ভিত্তিক শিক্ষা, দর্শন ভিত্তিক শিক্ষা, মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষা, নাকি পুঁথিগত শিক্ষা? সক্রিয়তা অর্থাৎ বাচ্চা যেই প্রক্রিয়ায় অ্যাক্টিভ থাকে সবসময়, সেই প্রক্রিয়া শিক্ষার অপর নাম কি? বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ক্রিয়াভিত্তিক শিক্ষা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে সক্রিয়তা, এটি তো গেল সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আত্মসক্রিয়তা নির্দেশনা পদ্ধতির জনক কে, আত্মসক্রিয়তা নির্দেশনা পদ্ধতির জনক কে, তাহলে উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। কি বললাম বন্ধুরা? মহাত্মা গান্ধী। তাহলে আমি পদ্ধতির নাম কি বললাম? আত্মসক্রিয় নির্দেশনা পদ্ধতি, আত্মসক্রিয়তা নির্দেশনা পদ্ধতি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। ডাল্টন প্ল্যান মনোবিদ্যার কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সক্রিয়তার নীতি, অতি সক্রিয়তা নীতি, উদাসীনতার নীতি, নাকি ব্যক্তি স্বাতন্ত্র্য নীতি? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। তার আগে বলে দিই, ডাল্টন প্ল্যানের প্রবর্তক বলা হয় হেলেন পার্কহার্স্টকে। হেলেন পার্কহার্স্টকে ডাল্টন প্ল্যানের প্রবর্তক বলা হয়। কি বললাম বন্ধুরা? হেলেন পার্কহার্স্ট।
হেলেন পার্কহার্স্ট হলো ডাল্টন প্ল্যানের প্রবর্তক। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র নীতি। ডাল্টন প্ল্যান মনোবিদ্যার ব্যক্তি স্বাতন্ত্র নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে। মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে। এই একটু আগেই দেখো বন্ধুরা, আমি প্রথম প্রশ্নটি বলার সময় তোমাদেরকে বললাম এই উক্তিটি, এটাই কোয়েশ্চেনে দেওয়া আছে যে মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর চেতনাও হারিয়েছে, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। এই উক্তিটি কার? দেখো বন্ধুরা, এই উক্তিটি বোঝার আগে আমাদের মনোবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে কিন্তু একটু ভালো করে জানতে হবে। অর্থাৎ প্রাচীন যুগে অর্থাৎ প্রাচীন যুগ বলতে অ্যারিস্টটল, প্লেটো, এনাদের সময়কার কথা বলছি। এনাদের সময়ে মনোবিজ্ঞানকে কিন্তু আত্মার বিজ্ঞান বলে বলা হতো। এনারা বলেছেন যে মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে। এই চিন্তাভাবনার জনক ছিলেন অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক প্লেটো, এনাদের সঙ্গে আত্মার বিজ্ঞান জড়িয়ে রয়েছে। তারপরে 18th সেঞ্চুরিতে, কোন সময় বললাম বন্ধুরা? 18th সেঞ্চুরিতে মনোবিজ্ঞানকে বলা হয় মনের বিজ্ঞান, যার প্রবর্তক হফটিন বলেছেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। এছাড়াও জন লকও কিন্তু মানুষের মন নিয়েই আলোচনা করেছেন এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে একটি শিশুর মন হয় নিষ্পাপ ফুলের মতো বা ব্ল্যাঙ্ক স্লেট, এই ধারণা তিনি প্রবর্তক। পরবর্তী ক্ষেত্রে মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলা হয়। মনোবিদ অ্যাঞ্জেল মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছেন। এছাড়াও ভুন্ড, টিচেনার এরাও মনোবিজ্ঞানকে চেতনার বলেছেন। পরবর্তীকালে উডওয়ার্ড, যিনি একজন ঘোরতর আচরণবাদী ছিলেন, তিনি বললেন যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। সেই কথাটি এই কোটেশনে বলা আছে। আমি তোমাদেরকে যেটা এতক্ষণ ধরে ডিটেলসে বললাম সেইটি এখানে বলা আছে যে মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর তার মন, তারপর তার চেতনাও হারিয়েছে, কিন্তু তার মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বার্নার্ড, ফ্রয়েবেল, হার্বার্ট নাকি উডওয়ার্থ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ উডওয়ার্থ। আমি তোমাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা, মনোবিজ্ঞান যখনই তোমরা পড়বে বা সাইকোলজি যখনই তোমরা পড়বে, তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি, কেন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হচ্ছে, কেন চেতনার বিজ্ঞান বা কেন মনের বিজ্ঞান, এই চিন্তাভাবনার প্রবর্তক কারা বা এই পদ্ধতির প্রবর্তক কারা, কারা মনোবিজ্ঞানকে চিন্তার বিজ্ঞান বলেছেন, কারা আত্মার বিজ্ঞান বলেছেন, কারা মনের বিজ্ঞান বলেছেন বা আচরণের বিজ্ঞানই কারা কারা বলেছেন, এগুলি কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আমি যেগুলি তোমাদেরকে বললাম প্রত্যেকটিই কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অবশ্যই ইম্পর্ট্যান্ট। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। ধারণা গঠন হলো একটি সরল প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, অতি সরল প্রক্রিয়া, সরল ও জটিলের মাঝামাঝি প্রক্রিয়া। বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধারণা গঠন একটি জটিল প্রক্রিয়া, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। ধারণা গঠন মডেলের প্রবর্তক হলো ব্রুনার। কি বললাম বন্ধুরা? ব্রুনার। ধারণা গঠন মডেলের প্রবর্তক বলা হয় ব্রুনারকে। ধারণা গঠন মডেলের প্রবর্তক বলা হয় ব্রুনারকে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। ক্ষুধা কোন ধরনের সংবেদন? ক্ষুধা কোন ধরনের সংবেদন? জৈব সংবেদন, সঞ্চালনমূলক সংবেদন, অজৈব সংবেদন নাকি বিশেষ সংবেদন? তোমরা বলতে হবে তোমাদেরকে যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। ঠিকই বলেছ বন্ধুরা, ক্ষুধা হলো এক ধরনের জৈব সংবেদন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। শিখন তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের ওপর গুরুত্ব দিয়েছেন কোন মনোবিজ্ঞানী? শিখন তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের ওপর গুরুত্ব দিয়েছেন কোন মনোবিজ্ঞানী? বলতে হবে তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। প্যাভলভ, তোমরা খুব ভালো করেই জানো যে প্রাচীন বা ক্লাসিক্যাল অনুবর্তন তত্ত্বের জনক বলা হয় প্যাভলভকে। স্কিনার হলো অপারেন্ট অনুবর্তন তত্ত্বের জনক এবং থর্নডাইক
কে তোমরা জানো যে আচরণবাদী বলা হয়, এবং উনি হচ্ছে ট্রায়াল এবং ইরর থিওরির প্রবর্তক এবং স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, যেখানে জি এবং এস দুটি উপাদান রয়েছে তোমরা জানো। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শিখন তত্ত্বে প্রেরণা এবং পুরস্কার লাভের তত্ত্বের উপর গুরুত্ব দিয়েছেন স্কিনার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে। শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE কবে চালু হয়? RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট, যার পুরো নাম হলো রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, এই আইনটি কবে চালু হয়? আমি তোমাদের ফুল ফর্মটা আরেকবার বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই দেয় যে RTEর ফুল ফর্ম কি। তাহলে লিখে নাও, এর ফুল ফর্মটি রাইট of children to free and compulsory education। আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি এডুকেশনটা, এডুকেশন রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009। এই আইনটি 2009 হলেও কিন্তু 2009 চালু হয়নি। তোমাদেরকে বলতে হবে এই আইনটি কত সালে চালু হয়। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 1 এপ্রিল 2010, 1 এপ্রিল 2009, নাকি 4 এপ্রিল 2010, নাকি 1 মার্চ 2010? বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1 এপ্রিল 2010, অর্থাৎ অপশন এ। তাহলে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 1 এপ্রিল 2010। প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন? প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা, প্রাক প্রাথমিক ব্যবস্থার কথা প্রথম কে বলেন? মন্তেসরি, ফ্রয়েবেল, প্লেটো, নাকি রুশো? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। তোমরা সকলেই জানো যে শিশু নিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী। কি বললাম বন্ধুরা? শিশু নিকেতন, শিশু নিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী। শিশু নিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী এবং শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন করেন ফ্রয়েবেল। কিড বা উপহারের প্রবর্তন করেন ফ্রয়েবেল। কিড বা উপহার, উপহারের প্রবর্তন করেন ফ্রয়েবেল। এবং রুশোকে তোমরা জানো অবশ্যই, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়, এটা আর নতুন করে বলছি না। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্লেটো, অপশন সি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। ছেলেদের বৃদ্ধি সাধারণত যে বয়স পর্যন্ত হয় তা হলো, ছেলেদের বৃদ্ধি সাধারণত কত বয়স পর্যন্ত হয়? 15 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 25 বছর, অর্থাৎ অপশন সি। এ প্রসঙ্গে বলে রাখি যে একটি ছেলের দেহের বৃদ্ধি সাধারণত 25 বছর পর্যন্ত হয় এবং একটি মেয়ের বৃদ্ধি বা মেয়েদের বৃদ্ধি সাধারণত 23 বছর পর্যন্ত হয়ে থাকে। 23 বছর ফিমেলের ক্ষেত্রে বা গার্লের ক্ষেত্রে 23 বছর পর্যন্ত হয়ে থাকে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, কাঁসাদাই বাম্বিনী কে প্রতিষ্ঠা করেন? কাঁসাদাই বাম্বিনী কে প্রতিষ্ঠা করেন? মাদাম মন্তেশ্বরী, মাদাম কুরি, রুশো, নাকি ফ্রয়েবেল? বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে শিশু নিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাদাম মন্তেশ্বরী।
মাদাম মন্তেশ্বরী প্রসঙ্গে আমি তোমাদের কয়েকটি জিনিস বলতে চাই, যে মাদাম মন্তেশ্বরী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু শিক্ষাবিদ এবং শিশু শিক্ষায় তিনি সংবেদনমূলক ইন্দ্রিয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যই ছিল কিন্তু ইন্দ্রিয়ের অনুশীলন, কারণ ইন্দ্রিয়ের মাধ্যমেই শিশু বাহ্যিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং মিথস্ক্রিয়া করে অভিজ্ঞতা অর্জন করে। এর জন্য তিনি ডাইড্যাকটিক অ্যাপারেটর বলে কতগুলি যন্ত্রের উল্লেখ করেছেন। কি বললাম বন্ধুরা? ডাইড্যাকটিক অ্যাপারেটাস কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। ডাইড্যাকটিক অ্যাপারেটাস, ডাইড্যাকটিক অ্যাপারেটাস। ডাইড্যাকটিক অ্যাপারেটাস বলে কয়েকটি যন্ত্রের কথা উল্লেখ করেছেন। এগুলি খুবই সাধারণ জিনিস থাকে এর মধ্যে। এগুলির মধ্যে কয়েকটি হলো বিভিন্ন ধরনের রঙের ঘনক হতে পারে, বিভিন্ন রঙের প্রিজম হতে পারে, বিভিন্ন আকারের পিরামিড হতে পারে, গোলক হতে পারে, শঙ্কু হতে পারে, সিলিন্ডার, বিভিন্ন কাঠের টুকরো, এসব নিয়ে তিনি ডাইড্যাকটিক অ্যাপারেটরের কথা উল্লেখ করেছেন। এবং ফ্রয়েবেল সম্পর্কেও তো আমি তোমাদের কয়েকটি ইনফরমেশন দিতে চাই, তোমরা অবশ্যই লিখে নিও এই ইনফরমেশনগুলো। যে ফ্রয়েবেল কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক। কি বললাম বন্ধুরা? ফ্রয়েবেল কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক বলা হয় ফ্রয়েবেলকে। যদিও মন্তেশ্বরীর ইন্দ্রিয়ের অনুশীলনের সঙ্গে ফ্রয়েবেলের ইন্দ্রিয়ের অনুশীলনের কিছু পার্থক্য আছে। যেমন মন্তেশ্বরী ডাইড্যাকটিক অ্যাপারেটাসের সাহায্য নিয়েছেন, ফ্রয়েবেল তেমনি ছোট ছোট শিশুদের শিক্ষাদানের জন্য কয়েকটি গিফট বা উপহার এবং কাজের ব্যবস্থা করেছিলেন। ফ্রয়েবেল প্রবর্তিত কিন্ডারগার্টেন পদ্ধতির উল্লেখযোগ্য উপহারগুলি হলো রঙিন উলের গোলা বা বল, কাঠের তৈরি গোলক, কিউব, সিলিন্ডার। এগুলির প্রত্যেকটি এক একটি বিশেষ ধারণার প্রতীক। তাহলে বন্ধুরা, কাসাদাই বাম্বিনি আমি তোমাদের কি বললাম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাদাম মন্তেশ্বরী। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? বলতে হবে তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 1948, 1952, 1964, 1968। তো স্বাধীন ভারতের একটি কমিশন ছিল কোঠারি কমিশন, যে কমিশনের ত্রিভাষা সূত্রের কথা বলা হয়। ত্রিভাষা সূত্র তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই শুনেছ। ত্রিভাষা সূত্রের কথা প্রথম বলেন কোঠারি কমিশনে বলা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1964, অর্থাৎ অপশন সি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। কি বলেছে দেখা যাক 18 নম্বর প্রশ্নে। বলছে একজন ভালো শিক্ষক তিনি যিনি শ্রেণীকক্ষে সময় মতো আসেন, শৃঙ্খলা রক্ষা করেন, পাঠ্য বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীদের সামনে রাখেন, ছাত্রছাত্রীদের নোটস দেন। তাহলে বলে ফেলো বন্ধুরা, খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? একজন ভালো শিক্ষক আমরা কাকে বলতে পারি? অপশন এ, অপশন বি, নাকি অপশন সি, নাকি অপশন ডি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পাঠ্য বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে ছাত্রছাত্রীদের সামনে যে শিক্ষক উপস্থাপন করেন তাকেই একজন ভালো শিক্ষক বলা যেতে পারে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে। পোশাকে ও আচার ব্যবহারে শিক্ষকের ব্যবহার কেমন হওয়া উচিত? রুচিকর, স্বাস্থ্যসম্মত, দামি ও পরিষ্কার, সাদা ও হালকা, নাকি উপরের সবকটি? দেখো, দামি তো কখনোই হতে পারে না, আর সাদা হালকা এটা হলেও হতে পারে, কিন্তু অতটাও অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে এই দুটি অপশান বাদ গেলে উপরের সবকটি অপশানটি তো কোনোভাবেই হতে পারে না। তাহলে একটি অপশান আমাদের থেকে যাচ্ছে রুচিকর এবং স্বাস্থ্যসম্মত, অর্থাৎ যেটা দেখতে আমাদের শোভনীয় হয় বা যেটা দেখতে ভালো লাগে। চলে আসছি পরবর্তী প্রশ্নে,
সাহিত্য মনস্ক ছাত্রকে বিজ্ঞান বিষয়ে আগ্রহান্বিত করতে আপনি কি করবেন? একজন সাহিত্য মনস্ক অর্থাৎ যে সাহিত্য পড়তে ভালোবাসে তাকে বিজ্ঞান বিষয়ে আগ্রহান্বিত করতে কি করবেন? আমরা সচরাচর দেখে থাকি যে কোনো ছাত্র আর্টসে ভালো, কেউ বা সায়েন্সে ভালো, কারো হয়তো বিজ্ঞান বিষয় পড়তে ভালো লাগে না, কারো আবার ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে। তো এরকম বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম চাহিদা দেখা যেতে পারে। কেউ কেউ বাংলা পড়তে ভালোবাসে, কেউ ইতিহাস পড়তে ভালোবাসে, কেউ অঙ্ক পড়তে ভালোবাসে, কেউ লাইফ সায়েন্স পড়তে ভালোবাসে। তো একজন সাহিত্য মনস্ক ছাত্রকে কিভাবে বিজ্ঞানের বিষয়ে আগ্রহান্বিত করা যেতে পারে তোমাদেরকে বলতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশানগুলো আমরা চলো দেখে নিই। বেশি করে বিজ্ঞান বই পড়ানো উচিত না, এটা তো কখনোই হবে না। বিজ্ঞানের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে হাতে কলমে দেখানো, সায়েন্স সিটিতে নিয়ে যাওয়া, এটা তো সবসময় সম্ভব হয় না আমাদের। বিজ্ঞানের পাঠ্যসূচি মুখস্থ করা, এটাও হবে না। তাহলে একটি অপশান আমাদের রয়ে গেল, বিজ্ঞানের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে হাতে কলমে দেখানো। অবশ্যই প্রজেক্ট পদ্ধতি বা হাতে কলম পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতির প্রবক্তা এই প্রসঙ্গে আমি বলে রাখি যে কিল প্যাট্রিককে বলা হয় প্রজেক্ট পদ্ধতি। অর্থাৎ হাতে কলমে আমরা যদি বাচ্চাকে কোনো জিনিস শেখাতে পারি, ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে, বিজ্ঞানের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তাকে কোন বিক্রিয়ার সাথে কিভাবে, কোন জিনিসের সাথে কি বিক্রিয়া হয়, এই জিনিসগুলো আমরা যদি তাকে সহজভাবে দেখাতে পারি বা সহজভাবে শেখাতে পারি, তাহলে কিন্তু যে কোনো ছাত্র, সাহিত্য মনস্ক ছাত্র হোক, আমরা সমস্ত রকম ছাত্রকে কিন্তু বিজ্ঞান বিষয়ে আগ্রহান্বিত করাতে পারি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। বই ছাত্র শিক্ষক সংযোগের উৎস হতে পারে। বই ছাত্র শিক্ষক সংযোগের উৎস হতে পারে যদি বিষয়বস্তু ধরাছোঁয়ার মধ্যে থাকে, বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে, বিষয়বস্তু ছবি দিয়ে উপস্থাপিত হলে, নাকি হিন্দি মাধ্যম হলে। দেখো এই অপশানটি তো একেবারেই বাদ যাবে, যে হিন্দি মাধ্যম হলে। বিষয়বস্তু ছবি দিয়ে উপস্থাপিত হলে এটা একটু হলেও হতে পারে। দেখা যাক পরবর্তী অপশানগুলো। বিষয়বস্তু ধরা ছোঁয়ার মধ্যে থাকলে এই অপশানটা একেবারেই মানানসই হচ্ছে না। তারপরের অপশান দেখো, যে বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে। বিষয়বস্তু যদি ভালো করে ব্যাখ্যা করা থাকে, বিষয়বস্তু যদি পড়ে ছাত্রছাত্রীদের সহজ মনে হয়, তাহলে কিন্তু একটি বই ছাত্র শিক্ষক সংযোগের উৎস হতে পারে। তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। বিষয়বস্তু অনেক সময় ছবি দিয়ে উপস্থাপিত হলেও আমরা বুঝতে পারি না জিনিসটা কী হবে, যতক্ষণ না আমাদেরকে কেউ ভালো করে বুঝিয়ে দিচ্ছে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। জাতীয় শিক্ষা আন্দোলন সফল করতে গেলে কোন বিষয়টি জরুরি? মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, নাকি জাতিভেদ প্রথার সংস্কার, মাধ্যমিক শিক্ষার প্রসার, নাকি সার্বজনীন প্রাথমিক শিক্ষার বিস্তার? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। জাতীয় শিক্ষা আন্দোলন সফল করতে গেলে কোন বিষয়টি জরুরি? তাহলে বলে ফেলো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। একমাত্র জাতিভেদ প্রথার যদি আমরা সংস্কার করতে পারি, অর্থাৎ মানুষের মন থেকে যদি জাতিভেদ প্রথা দূর করতে পারি, উচ্চ নিচ বর্ণ, বর্ণ বৈষম্য, বর্ণ বিদ্বেষ, এগুলি যদি আমরা দূর করতে পারি, তাহলেই কিন্তু জাতীয় স্তরে শিক্ষা আন্দোলন সফল হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান বি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, ফোনোলজি কি? ফোনোলজি কি? ভাষা গঠনে ধ্বনির ব্যবহার, শব্দ গঠনে ধ্বনির ব্যবহার, বাক্য গঠনে শব্দের ব্যবহার, শব্দ গঠনে বাক্যের ব্যবহার। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শব্দ গঠনে ধ্বনির ব্যবহার, অর্থ অপশান বি। কারণ ফোনিমস কথাটি ধ্বনির সঙ্গে জড়িত। ফোনিমস কথাটি ধ্বনির সঙ্গে জড়িত, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে শব্দ গঠনে ধ্বনির ব্যবহার। এরপরে এসে গেছি 24 নম্বর প্রশ্ন নিয়ে। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। মরফিন কাকে বলে? মরফিন কাকে বলে? শব্দের ক্ষুদ্রতম একক, বাক্যের ক্ষুদ্রতম একক, নাকি ভাষার ক্ষুদ্রতম একক, নাকি বচনের ক্ষুদ্রতম একক? তাহলে বলে ফেলো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। মরফিন কাকে বলে? মরফিন হলো ভাষার ক্ষুদ্রতম একক, অর্থ অপশান সি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্নে।
স্কিমা সম্প্রসারণে কোন দুটি প্রক্রিয়া সক্রিয় হয়? বাস্তববাদ সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা আত্মকেন্দ্রিকতা, অভিযোজন ও সাংগঠনিকরণ, নাকি বাস্তববাদ এবং আত্মকেন্দ্রিকতা? তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তাহলে বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অভিযোজন এবং সাংগঠনিকরণ, অর্থাৎ অপশন সি। স্কিমা সম্পর্কে আমি বলি তোমাদেরকে একটু সহজ করে, যে কোনো একটি মুহূর্তে অর্জন করা তথ্যসমূহের একক সংগঠনকে বলা হয় স্কিমা। কোনো এক মুহূর্তে অর্জন করা তথ্যসমূহের একক সংগঠনকে বলা হয় স্কিমা। স্কিমা তত্ত্বের আবিষ্কর্তা পিয়াজে, যিনি হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের ব্যাখ্যা দিয়েছেন। এবং স্কিমা সম্প্রসারণে দুটি প্রক্রিয়া সক্রিয় হয়, অভিযোজন এবং সাংগঠনিকরণ। এবং প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। এরিকসনের মতে মনোসামাজিক দ্বন্দ্ব কী? এরিকসনের মতে মনোসামাজিক দ্বন্দ্ব কী? ব্যক্তি এবং সমাজের ভেতর চাহিদার দ্বন্দ্ব, ভাবনার সঙ্গে চেতনার দ্বন্দ্ব, ভাষার সাথে বচনের দ্বন্দ্ব, নাকি কোনোটিই নয়? বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ। ব্যক্তি এবং সমাজের মধ্যে যখন ব্যক্তি এবং সমাজের ভেতর যখন চাহিদার দ্বন্দ্ব হয়, তখন হয় মনোসামাজিক দ্বন্দ্ব। অর্থাৎ সমাজের চিন্তা ভাবনা একরকম, কিন্তু মানুষ ভাবছে একরকম, সেই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকেই বলা হয় মনোসামাজিক দ্বন্দ্ব। তোমরা প্রত্যেকেই জানো যে এরিকসনের মতে মনোসামাজিক দ্বন্দ্বে অহংসত্ত্বার বিকাশ ঘটায়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সময়ে বা তার বেশি সময় ধরে ইন্দ্রিয়কে উত্তেজিত করে, তবে সেই বস্তু সম্পর্কে অভিজ্ঞতা পরিপূর্ণ হয়। এই সময়ের পরিমাপকে কি বলা হয়? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। অভিজ্ঞতা, কালব্যাপ্তি, প্রত্যক্ষণ, নাকি তীব্রতা? বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। অর্থাৎ কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সময় বা তার বেশি সময় ধরে ইন্দ্রিয়কে উত্তেজিত করে, তবেই সেই বস্তু সম্পর্কে অভিজ্ঞতা পরিপূর্ণ হয়। এই সময়ের পরিমাপকে বলা হয় কাল ব্যাপ্তি, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, ধারণা গঠন, যেটা একটু আগে তোমাদেরকে আমি বললাম, যার প্রবর্তক হচ্ছে, ধারণা শিখনের প্রবর্তক হলো ব্রুনার। সেই ধারণা গঠন নিয়েই তোমাদের প্রশ্ন দিয়েছে। দেখো বলছে, ধারণা গঠনের সময় সঠিক পর্যায়ক্রম কোনটি? সামান্যীকরণ, বিমূর্তকরণ, তুলনামূলক বিচারকরণ এবং নামকরণ, নাকি তুলনামূলক বিচারকরণ, বিমূর্তকরণ, সামান্যীকরণ, নামকরণ? একটি জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যখন ধারণা গঠন হয়, ধারণার যে পর্যায়গুলো থাকে, 4টি পর্যায় থাকে, সর্বশেষ পর্যায়ে তোমরা মনে রাখবে অবশ্যই নামকরণ আছে। আমরা সর্বশেষ পর্যায়ে কি করি? নামকরণ করে। অর্থাৎ অপশন এ এবং বি এর মধ্যে দেখো একটি যে কোনো উত্তর হবে। তাহলে সি এবং অপশন ডি আমাদের পড়ার একদমই দরকার নেই। তাহলে বলতে হবে এই দুটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। সামান্যীকরণ, বিমূর্তকরণ, তুলনামূলক বিচারকরণ, নামকরণ, নাকি তুলনামূলক বিচারকরণ, বিমূর্তকরণ, সামান্যীকরণ এবং নামকরণ? নামকরণের আগের স্তরে আমরা করে থাকি সামান্যীকরণ। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। অর্থাৎ তুলনামূলক বিচার করার পরে আমরা বিমূর্তকরণ করি, সামান্যীকরণ করি, তারপরে নামকরণ করি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের উদ্দেশ্য কি? বিমূর্ত জ্ঞানের সামগ্রীকে ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলা, নাকি দর্শনেন্দ্রিয়কে বিশেষ গুরুত্ব দেওয়া, নাকি বস্তুধর্মী জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া, নাকি যান্ত্রিক সংবেদন এবং বিশেষ সংবেদনের পার্থক্য নির্দেশ করা? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে।
বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের উদ্দেশ্য কি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো বিমূর্ত জ্ঞানের সামগ্রীকে, অর্থাৎ বিমূর্ত জ্ঞান অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হয়, সেই বিমূর্ত জ্ঞানের সামগ্রীকে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য করে তোলার জন্যই শিক্ষণ সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম ব্যবহার করা হয়। চলে আসছি আমাদের 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্নে। মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যান উদ্ভাবিত তত্ত্ব হলো। তোমাদের এটি হোমওয়ার্ক থাকলো বন্ধুরা, তোমাদের বলতে হবে যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বহু উপাদান তত্ত্ব, ত্রি উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব নাকি একক উপাদান তত্ত্ব? বন্ধুরা এটি তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে এবং অবশ্যই জানাবে যে এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত পেয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং তার সঙ্গে অবশ্যই বলবো যে এই প্রশ্নগুলি থেকে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো টপিকের ওপর যদি ডিটেলস ক্লাস তোমাদের প্রয়োজন হয়, তোমরা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ডিটেলস ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিস সেট নম্বর 4 নিয়ে আসবো এবং তোমরা অবশ্যই প্রত্যেকটি সেট ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং নিখুঁতভাবে, আমি যেটা তোমাদেরকে সবসময় বলতে থাকি যে একটি টপিক বা একটি কোয়েশ্চেন যখন পড়ছো সেই প্রশ্নটির ডিটেলস আলোচনা তোমরা করো। যখনই তোমরা ডিটেলস পড়বে, কারণ 2017 প্রশ্নপত্র তোমরা দেখলে বুঝতে পারবে যে খুব নিখুঁতভাবে না পড়লে কিন্তু তোমরা কোনো প্রশ্নেরই উত্তর সঠিকভাবে দিতে পারবে না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 4 নিয়ে হাজির হব।